বিয়ের ৩ বছর পর ফিজার স্বামী আফরাজ খান দেশে ফিরছে আজ। বিয়ের দিন রাতেই পুরুষটা জার্মানি চলে গিয়েছিল। ফিজার পুরুষটাকে এক পলক দেখার ভাগ্য হলেও একবার কথা বলার ভাগ্য হয়নি। তাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। ফিজার মা আফরাজ এর বাবার কোম্পানিতে জব করতেন। সেখান থেকেই তাদের পরিচয়। আবরাজের বাবার সাথে ফিজাকে তিনি খুব ভালো করে চিনতেন। আর তিনি প্রথম নিজের বড় ছেলে আবরাজ খানের জন্য ফিজার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফিজা তখন সবেমাত্র অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। সে মোটেও এই সময় বিয়ের জন্য প্রস্তুত ছিল না। তবু বাবা নেই, ছোট বোন আর মাকে নিয়ে তার পরিবার। মায়ের বয়স হয়েছে, ঘরের দুইজন যুবতী মেয়ে। তার বিয়ে হলে আবার ছোট বোনকেও বিয়ে দিতে হবে। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হতে হয়েছিল। প্রথম দেখায় আবরাজ খান নামক সুদর্শন পুরুষটার উপর মুগ্ধ হয়েছিল ফিজা। চোখ আটকে গিয়েছিল পুরুষটার সৌন্দর্যে। পুরুষটার গায়ে ছিল সাদা রঙের শার্ট, শার্টের উপরে কালো রঙের ব্লেজার, হাতে বাদামি একটা কালো ফিতার ঘড়ি, পায়ে কালো শু, চুলগুলো সিল্কি, কপালে শুয়েছিল, মুখে একটা দাড়ির বালাইও নেই, একদম ক্লিন সেভ করা। পুরুষটার অধর জোড়া গোলাপি রঙের। যেদিন তাদের প্রথম দেখা হলো সেদিন সন্ধ্যায় ঘরোয়া ভাবে বিয়ে হয়েছিল, কিন্তু কবুল বলে আবরাজ ফিজাদের বাড়ি ছেড়েছিল। তারপর আর পুরুষটার চোখের দেখা সে দেখতে পায়নি। এরপর ফিজা খান বাড়িতে এসেছিল মিলন খানের সাথে। সেই থেকে সে আবরাজের রুমে থাকছে। এখান থেকে সে ভার্সিটি করতেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। যদিও ফিজা এখন মাস্টার্স করছে। ফিজা রুমে বসে এসব ভাবছে। কিছুক্ষণ পূর্বে তার ননদি মিষ্টি এসে বলে গিয়েছে আবরাজ আধ ঘন্টার মধ্যেই বাড়ি এসে পৌঁছাবে। ফিজা যেন নিচে উপস্থিত থাকে। ফিজার শরীর তখন থেকে কাঁপছে, অস্থির লাগছে। এখানে যাওয়া কি তার ঠিক হবে? বিয়ের দিন রাতে যে পুরুষ নিজের স্ত্রীকে ফেলে বিদেশ চলে গিয়েছে, মাঝে একবার খোঁজ নেয়নি, সেই পুরুষটার সামনে ফিজা কিভাবে বেহার মতো গিয়ে দাঁড়াবে? শত ভাবনার পরও ফিজা উত্তর খুঁজে পায় না। এরই মধ্যে নিজের শাশুড়ি সার্ভেন্টকে দিয়ে ডেকে পাঠিয়েছে। ফিজা উঠে দাঁড়ায়, চুলগুলো হাত খোপা করে ওড়না মাথায় দিয়ে কক্ষ হতে বেরিয়ে এলো। সময়টা সন্ধ্যা 6:30। দোতলায় একদম কর্নারে আবরাজ নামক পুরুষটার রুম। সিঁড়ি পর্যন্ত যেতে বেশ লম্বা করিডোর পাড়ি দিতে হয়। ফিজা গুটি গুটি পায়ে এগিয়ে সিঁড়ির কাছে চলে গেল। সেখান থেকেই লিভিং স্পষ্ট দেখা যায়। ফিজা সিঁড়িতে পা রাখার আগেই নজরে পড়ল নিচে মানুষের সমাগম। রোজকার কিছু পরিচিত মুখ ছাড়াও আরও 3টা মুখ অপরিচিত। তবে একটা মুখ 3 বছর আগে একবার দেখার সৌভাগ্য তার হয়েছিল। ফিজার বুকটা যেমন ধুকভুক করতে লাগলো, তেমন গলাটা যেন হঠাৎ কান্নায় এসে দোলা পাকিয়ে গেল। সুন্দরী এক রমণী আবরাজের এক বাহু জড়িয়ে ধরে আছে। নিচে যে এটা দেখে কারো যে ভালো লাগছে না ব্যাপারটা, সেটা তাদের মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। ফিজা দ্বিধায় পড়ল, নিচে কি যাবে সে? আর এই মেয়েটাকে এমন করে আবরাজের হাত জড়িয়ে আছে। ফিজার বুকে সূক্ষ্ম এক ব্যথা হতে লাগলো। যতই হোক পুরুষটা তার স্বামী, 3 কবুল পড়ে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। সেক্ষেত্রে নিজের স্বামীর পাশে অন্য নারী, এটা কোনো স্ত্রী দেখে নিজেকে ভেতর থেকে স্বাভাবিক রাখতে পারবে না। এরই মধ্যে আবরাজের বাবা মিলন খান এদিকে তাকে ফিজাকে ডাকলো। ফিজা চমকালো। সবার দৃষ্টি তখন ফিজার উপর। ফিজা অপ্রস্তুত হলো। এদিক ওদিকে তাকে দ্রুত পায়ে নিচে নামলো। মিলন খান এগিয়ে এলো।
ফিজাকে এক হাতে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে তিনি বলে উঠল। আমার বড় ছেলের স্ত্রী ফিজা সিদ্দিকী পুষ্প। ফিজা তাকালো না মাথা তুলে, তবুও অনুমান করতে পারছে সামনে দাঁড়ানো সুন্দরী রমণী সহ দুজন পুরুষই তার দিকে তাকিয়ে আছে। হুম, ফিজা খান পুষ্প, নট সিদ্দিকী। ফিজা চমকালো রাশভারী কণ্ঠে, এরূপ কথায় তড়িৎ মাথা তুলে সামনে তাকালো। গম্ভীর পুরুষটা শান্ত, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগে যেমন ফিজার দিকে তাকিয়েছিল তেমন তাকিয়ে আছে ফিজার দিকে। ফিজার বুকের ভেতর জ্বলতে থাকা অনলটা যেন মুহূর্তেই নিভে গেল। হৃৎপিণ্ডটা দ্রুত ওঠানামা করলেও বুকের ভেতর প্রশান্তি এলো। কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। পেছন থেকে কয়েক জোড়া চোখ সেদিকে তাকিয়ে রইল। এরই মধ্যে একজন অবাক চোখে শুধু ফিজাকে দেখে গেল। বিশ্বাস হচ্ছে না এই সেই রমণী যে তার ভাইয়ের বিয়ে করে ফেলে যাওয়া বউ। বুকের ভেতর মোচড় দিল। তার বিশ্বাস হতে কষ্ট হচ্ছে যাকে সে ভালোবাসে ৫ বছর আগে দেশ ছাড়ল সেই রমণী তার বড় ভাইয়ের স্ত্রী এবং তার একমাত্র ভাবি। সেই যে ফিজা রান্নাঘরে ঢুকেছে, এরপর আর মেয়েটার বেরোনোর নামই নেই। ইলা বেগম অনেক বলে কয়ে রুমে পাঠাতে পারল না। খাবার খেতে বসেছে সবাই। ফিজা তখন রান্নাঘরে একজন সার্ভেন্টের সাথে কথা বলে জানতে পারল সুন্দরী রমণী আবরাজের ফ্রেন্ড, নাম তার ত্রিনা, বাংলাদেশে ঘুরতে এসেছে, চলে যাবে আবার। কিন্তু মেয়েটার ব্যবহার দেখে ফিজার বেশ সন্দেহ হলো। এদিকে ইলা বেগম ফিজাকে ডাকতে ডাকতে রান্নাঘরে চলে এলো। এসেই বলে উঠল, পুষ্প, খেতে আয় মা। ফিজার পেটে মোচড় দিল। সে কিছুতেই ওই পুরুষটার সাথে বসে একই টেবিলে খাবার খেতে পারবে না। গলা দিয়ে খাবার নামবে না। ফিজা কোনো রকম নিজেকে সামলে জবাব দিল, আম্মু, আমি পরে খেয়ে নিব, তোমরা খাও। ইলা বেগম মানলেন না, অনেক জড়াজড়ি করতে লাগলো। ফিজা গ্যাসের প্রবলেম হচ্ছে বলে ঔষধ খেয়ে তারপর খাবার খাবে বলে আশ্বস্ত করলো। ইলা বেগম মানলেন। ঔষধ খেতে বলে নিজে চলে গেল। ফিজা তপ্ত শ্বাস ফেলে রান্নাঘরে একটা টুলে বসে আপেল খেতে লাগলো। রাত প্রায় 11:30। সবাই যে যার মতো খাবার খেয়ে আড্ডা দিতে চলে গিয়েছে। বাড়ির কাজের লোকরা ঘুমাতে চলে যাবে। ফিজাকে খাবার দিয়ে যেতে বলেও ফিজা নিষেধ করলো। নিজের খাবার নিজে খেয়ে নিবে বলে জানালো। রান্নাঘর ফাঁকা হতে অনেকক্ষণ বসে রইল ফিজা। এরপর প্লেটে খাবার নিয়ে ডাইনিং টেবিলে গেল। ডাইনিংয়ের লাইট অফ। রান্নাঘর থেকে লাইটের আলো এসে খাবার টেবিলে অল্প আলোকিত করে রেখেছে। ফিজা 2 লোকমা ভাত মুখে দেওয়ার পরই নিজের উপর লম্বা ছায়া পড়ছে বুঝতে সক্ষম হলো। হাত থেমে গেল, চোখ জোড়া ভীত হলো। কে আসলো এই সময় মাথায় আসে না। ফিজার ভয়ে অধর কাঁপছে। মনে সাহস সঞ্চার করে তবুও কাঁপা কাঁপা অধর কম্পিত স্বরে জিজ্ঞাসা করলো, কে? ফিজার প্রশ্নটা করার সাথে সাথে তড়িৎ কেউ এসে ফিজার বাঁ পাশে দাঁড়ালো। বেশ তড়িঘড়ি করে পুরুষটা বলে উঠল, পুষ্প, আমি আব্রাহাম। তোমার মনে নেই আমরা একসাথে স্কুলে পড়তাম? ফিজা এবার ঘাড় বাঁকিয়ে তাকালো আব্রামের দিকে। সুদর্শন হয়েছে দেখতে বেশ। সে সন্ধ্যায় তো খেয়াল করেনি পুরুষটাকে। ফিজা হাসার চেষ্টা করলো। ভাবি, ভাবি লাগে। নেক্সট টাইম থেকে নাম নয় ভাবি বলবি। ফিজা নিজেকে ধাতস্থ করে প্রতিউত্তরে কিছু বলার আগে পেছন থেকে খুব পরিচিত আবার অপরিচিত একটা রাশভারী কণ্ঠস্বর শুনে থেমে গেল। আচমকাই চোখ জোড়া তুলনামূলকভাবে বড় আকৃতির ধারণ করলো। কণ্ঠ পুরুষটার স্পষ্ট অধিকারবোধ। ফিজা বা খাড়া, তবে অস্পষ্ট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ। হ্যাসকাটানে পুরুষটা ফিজাকে নিজের শক্তপোক্ত বক্ষ দেশে নিয়ে এলো। ফিজা আচমকাই এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে এঁটো হাতে পুরুষটির শার্টের গল দেশে খামচে ধরল। সাদা গেঞ্জিতে এঁটো হাতের তরকারির দাগ বসে গেল। আবরাজ চোখ পিটপিট করে একবার ফিজার দিকে তো একবার নিজের গেঞ্জির দিকে তাকালো। এদিকে ফিজা নিজেও ভয় পাচ্ছে, কিন্তু দোষ তো এখানে ওর নেই। তবু গেঞ্জিটা নষ্ট হয়ে গেল সেটা ভেবে মনক্ষুণ্ণ হলো।
আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, তার বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেউ যেন এই মাত্র শান দেওয়া ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে হৃৎপিণ্ডটা ক্ষত বিক্ষত করছে। আব্রাহাম দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। পৃথিবীতে বৃহত্তম কষ্ট হচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেখা। মানুষটা আর তার নেই, কোনো দিন আর সেই মানুষটা তার হবেও না। সারা জীবন অন্য কারো হয়ে থাকবে, আর এটা মরার আগ পর্যন্ত নিজের স্বচক্ষে দেখে যেতে হবে। ফিজা মশরামশরি করতে আবরাস মেয়েটার হাত ছাড়ল। কোমরে তখনও বা হাতটা স্থির। ফিজা স্পষ্ট সুরে বলে, ছাড়ুন। রুমে এসো। আবরাজ গম্ভীর স্বরে বলল। ফিজা টেবিলে এলো থালাগুলোর দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আপনি যান। আবরাজ বুঝতে পারে এটো প্লেট ধুয়ে তবেই মেয়েটার রুমে যাবে। আবরাজ আচমকাই ফিজার কোমরে রাখা হাতটা তুলে মেয়েটার কবজি চেপে ধরল, এরপর হাঁটা ধরল রুমের দিকে। ফিজা বিরক্ত হলো এবার। এসেছে পর থেকে পুরুষটা নিজের মর্জি অনুযায়ী যা খুশি বলে যাচ্ছে, করে যাচ্ছে। এখন আবার জোর জবস্তি করে টেনে কথায় নিয়ে যাচ্ছে। আমার হাত ছাড়ুন, আমি যাচ্ছি। ফিজা বলল। আবরাজ মেয়েটার দিকে তাকায় না। সামনে একের পর এক সিঁড়ি ডেঙ্গিয়ে উপরে উঠতে উঠতে অদ্ভুত সরে জানায়, তোমার হাত বেশ সফট, সুগন্ধি ফুল। ফিজা চমকায়, থতমত খেলো। কি বলে পুরুষটা? এসব কেমন কথাবার্তা? মেয়ে মানুষের হাত নরম হবে না তো কি পাথর হবে? এটা স্বাভাবিক একটা ব্যাপার, এভাবে বলার কি আছে? মতিগতি ভালো দেখাচ্ছে না। ফিজা বুঝতে পারছে পুরুষটার কথাবার্তা লাগামহীন, এটা সে সন্ধ্যায় অনুধাবন করতে সক্ষম হয়েছে। তাই অযথা কথা না বাড়িয়ে চুপ করে রইল। আবরাজ সোজা রুমে এসে ফিজাকে ছাড়ল। দরজা বন্ধ করে এবার মেয়েটার সামনে এসে দাঁড়ালো। ফিজা 2 কদম পিছিয়ে গেল। আবরাজ 1 কদম এগিয়ে দূরত্ব ঘুচিয়ে দিল। এবার টি শার্টের দাগটার দিকে তাকিয়ে ফিজার দিকে তাকালো, এরপর গম্ভীর স্বরে আদেশ করলো, গেঞ্জি খুলে দাও। আচমকাই যেন বজ্রপাত হলো কক্ষে। ফিজার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় আকৃতির ধারণ করলো। অপ্রস্তুত হয়ে এলোমেলো দৃষ্টি ঘুরালো। সে ভাবলো হয়তো ভুল শুনছে সে, কিন্তু না, পুরুষটা তাকে ভুল প্রমাণিত করে আবার বলে, গেঞ্জি তুমি ধুয়ে দিবে, নষ্ট তুমি করেছো। ফিজা ভ্রু কুঁচকে নিল। সে কি ইচ্ছে করে নষ্ট করেছে, নাকি নষ্ট করার ইচ্ছে ছিল তার? কোনোটাই না। তাহলে তার কি দোষ এখানে? তিনি নিজেই তো এমনভাবে টেনে ধরে ছিল যে ফিজা ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ধরতে বাধ্য হয়েছিল। এখন এখানে দোষ যদি কারো হয় থাকে, তাহলে সেটা এই সামনের দাঁড়ানো আবরাজ খান নামক পুরুষটার। ফিজা মনে মনে এসব বললেও মুখে সাবলীনভাবে বলল, দেখুন, এখানে দোষটা বেশি আপনার, আমার এতে কোনো দোষ নেই। অযথা আমাকে ব্লেম দেয়া কিছুই নেই। আমি তবু আপনার গেঞ্জি ধুয়ে দিব, আপনি খুলে দিন। অফকোর্স, দেখা দেখি হবে সুগন্ধি ফুল। আবরাজ পুরো কথা শেষ করার আগেই ফিজা উল্টো ঘুরে দাঁড়িয়ে গেল। কি সব কথা বলে পুরুষটা? দেখা দেখি হবে মানে? অস্বস্তি না কি লজ্জায় ফিজা কানগুলো দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। পেছনে দাঁড়ানো পুরুষটা বিরক্ত হলো। তার কথা না শুনে মেয়েটা ঘুরে গেল কেন? ইগনোর করলো তাকে। ফিজা ঘুরে দাঁড়ানো অবস্থায় আবার বলে, আপনি গেঞ্জি খুলে দিন, আমি ওয়াশরুমে আছি। 1 সেকেন্ড অপেক্ষা না করে দ্রুত ওয়াশরুমে চলে গেল ফিজা। আবরাজ 1 মিনিট সময়ের মতো দাঁড়িয়ে কিছু ভাবলো, এরপর বাঁকা হেসে নিজেও ওয়াশরুমে এলো। ফিজা মাত্র বেসিনে হাত ধুয়ে ফিরছিল, তার মধ্যে আবার ধাক্কা খেলো পেছনে খাম্বা ন্যায় দাঁড়িয়ে থাকা আবরাজ খানের সাথে। ফিজা নাকে ব্যথা পেয়ে ব্যথাতুর শব্দ করে। আবরাজ মেয়েটার হাত টেনে ধরে নিজের গায়ে রাখলো, গম্ভীর স্বরে আদেশ করে, তুমি খুলে তুমি ধুয়ে দিবে, কুইক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা। ধন্যবাদ।
ফিজার রাগে মাথায় আগুন জ্বলছে যেন, তবুও কথা বাড়িয়ে পুরুষটার সাথে ঝামেলা করতে চাইছে না সে, তাই চুপচাপ গেঞ্জি খুলতে ব্যস্ত হলো। কিন্তু বলিষ্ঠ পেঠানো শরীর, তার উপর লম্বা আবরাজ প্রায় 6 ফিট হবে, তার মধ্যে ফিজা হচ্ছে 5 ফুট 2। এমতো অবস্থায় সে কি করে এমন পুরুষটার শরীর থেকে মাথার উপর দিয়ে গেঞ্জি খুলে দিবে? শেষমেশ না পেয়ে হাল ছেড়ে দিয়ে দূরে সরে আসার জন্য উদ্যত হতেই আবরাজ মেয়েটার কোমরে 2 হাত রাখলো, আচমকাই উঁচু করে ধরে নিল। ফিজার অবস্থা বেহাল। এমনিতেই পুরুষটার এত কাছাকাছি ছিল এত সময়, এখন আবার একদম শরীরে শরীর স্পর্শ করে যাচ্ছে। এতটা সংস্পর্শে এসে ফিজার শরীর মৃদু কম্পন অনুভব করে আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলল, ফার্স্ট হাত চালাও। এত সময় গলায় এসে গেঞ্জি আটকে ছিল, ফিজা জোরে টানতে সেটা গলা থেকে খুলে এলো। আবরাজ তৎক্ষণাৎ মেয়েটার কোমর ছাড়লো। নিচে দাঁড়িয়ে ফিজার শরীর কাঁপতে লাগলো। সে মোটেও দুর্বল নয়, কিন্তু আবরাজ খান কাছাকাছি এলেই শরীরটা অবশ হয়ে আসে। ফিজার দৃষ্টি এত সময় নিচু করে রাখলেও বুঝতে পারছে আবরাজ ও এই উন্মুক্ত লোমশ পেটটা ধবধবে ফর্সা। ফিজা নিজের হাতের দিকে তাকালো, পুরুষটা তার থেকে অনেক বেশি ফর্সা। আবরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, দাগ যেন বসে না থাকে। ফিজা পুরুষটার ধবধবে সাদা পিঠটার দিকে তাকিয়ে রইল। অদ্ভুত কোনো কারণেই পুরুষটার সৌন্দর্য তাকে বারবার পুরুষটার দিকে তাকাতে বাধ্য করছে। ফিজা মাথা নাড়ায় দুদিকে। কি হচ্ছে ওসব? সে কেন পুরুষটাকে ইগনোর করছে না? 3 বছর আগে চলেই তো গিয়েছে, এখন তাকে শক্ত হতে হবে। ফিজা ঝটপট গেঞ্জি ধুতে লাগলো। ফিজা ভীষণ কঠিন ধাতের মানুষ, যে কোনো কঠিন পরিস্থিতিতে সে নিজেকে সামলে নিতে পারে। যখন সে ক্লাস 10-এ পড়ে তখন বাবা মারা গিয়েছে। ফিজার মা মহিতা বেগম স্বামীকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিল। তখন সে নিজের ছোট বোন আর মাকে সামলিয়েছে, সংসারের সব দিকে নজর রাখার চেষ্টা করেছে। যদিও টাকা তার মাই ইনকাম করত, তবে ফিজা সবার খেয়াল আর সংসারটা ঠিকই সামলিয়েছে। এরপর বিয়ে হলো। বিয়ের দিন স্বামী বিদেশে চলে গেল। তখনও চারিদিক থেকে মানুষের কটূক্তি, সবার আর চোখে তাকানো, সবটা সময় সে নিজেকে শক্ত রেখেছে। অথচ যেই মানুষটার জন্য এত কিছু হলো, এখন সেই মানুষটাকে এড়িয়ে চলতে পারছে না। বিষয়টা তার নিজের কাছেই লজ্জার। নিজেই নিজেকে এটার জন্য ধিক্কার জানালো। ফিজা প্রায় আধ ঘন্টা সময় নিয়ে গেঞ্জি পরিষ্কার করলো, অথচ দাগ সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারল না। এতে সে আপসেট। গেঞ্জিটা বিনে রেখে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আবরাজ তখন বিছানায় শোয়া। ফিজা এটা দেখা মাত্রই মস্তিষ্ক সজাগ হলো। সে কথায় ঘুমাবে। আবরাজ কি বুঝলো মেয়েটার মনের দ্বিধাদ্বন্দ্ব? হয়তো, নয়তো কেন শোয়া ছেড়ে উঠে এলো। আবরাজ এসে ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে আচমকাই ঝুঁকে এলো। মেয়েটার হাঁটুর নিচে এক হাত রেখে আর এক হাত পিঠে রেখে ঝট করে শূন্যে তুলে নিল মেয়েটাকে। এত দ্রুত ঘটনাটা ঘটল যে ফিজা বিস্ময়ে হাত দুটো নিজের বুকে গুটিয়ে নিল। আবরাজ ফিজাকে বিছানার বাঁ পাশে রাখলো, নিজেও মেয়েটার উপর সামান্য ঝুঁকে শান্ত স্বরে বলে উঠল, ইউ উইল বি মাইন অ্যান্ড অনলি মাইন, নো ম্যাটার হোয়াট এক্সকিউজেস ইউ মেক। আমি আপনার সাথে বেড শেয়ার করতে প্রস্তুত নই। ফিজা মুখ অন্যদিকে করে বলে। আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটার সারা শরীরে তীক্ষ্ণ দৃষ্টির নজর বুলিয়ে বলে উঠল, তোমার রাতের পোশাক কোথায়? সুগন্ধি ফুল। ফিজা যেন অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছালো। সে রাতের পোশাক পরে ঘুমায়। এটা কিভাবে জানলো আবরাজ? সে তো আজই তার সাথে প্রথমবারের ন্যায় রাতে দেখা। ফিজা অহেতুক এই ভাবনায় নিজেই নিজের উপর বিরক্ত হলো। হয়তো আলমারিতে রাখা তার রাতের পোশাক দেখেছে আবরাজ, তাই তেমন গুরুত্ব দিল না বিষয়টা। বিরক্তিকর উদ্যুক্ত হয়ে বলে, দূরে থাকুন আমার কাছ থেকে আবরাজ। ফিজা ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। পুরুষটার হাতে মেয়েটার হাত বন্দি। তুমি কি পরনারী নাকি? তুমি আমার বিয়ে করা বউ।
আবরাজ ভ্রুজোড়া কুঁচকে বলে উঠল। পুরুষটার হাত ফিজার উন্মুক্ত ঘাড়ে বিচরণ করছে। মেয়েটা হাত সরিয়ে দেয় পুরুষটার। এতদিন মনে ছিল না তার বউ আছে? বিয়ের দিন ছেড়ে যে গেল, একবার খোঁজও নিল না, আর এখন এসে বলছে বিয়ে করাবো। ফিজার হাসি পেল। মোটেও আনন্দের হাসি নয় এটা। হাসিটা সামনের থাকা পুরুষটার কথাটাকে তাচ্ছিল্য করে হাসি। ফিজা চোরা মেজাজে বলল। দূরে থেকে কথা বলুন। যাব না। ফিজা মনে মনে সামনে থাকা পুরুষটাকে বেহেয়া ও অসভ্য পুরুষ বলে আখ্যায়িত করলো। ভয় লাগছে আপনাকে আমার। এখনো তো কিছু করলামই না। ফিজা রেগে পুরুষটার বুকে ধাক্কা লাগালো। আবরাজ বিছানায় নিজ ইচ্ছায় চিত হয়ে শুয়ে গেল। ফিজা তড়ি ঘড়ি করে উঠে বসতেই পুরুষটা আবার টেনে নিল মেয়েটাকে। জোর করে টেনে নিজের বাহুতে ভরে জড়িয়ে নিল নিজের সাথে। ফিজার ভেতরে ভেতরে যেমন ঝড় বইছে, তেমন মাথায় রয়েছে পুরুষটা মোটেও সুবিধার নয়। তাকে বিয়ের দিনই ছেড়ে গিয়েছে, এবং কেন গিয়েছে এটা সে আজও জানে না। সে জানতে আগ্রহী, কিন্তু তার জন্য সে নিজেকে এই পুরুষটার সামনে দুর্বল প্রমাণ করবে না। আপনি জোর করবেন আমায়? ফিজা সোজা সাপটা প্রশ্ন করে। আবরাজের মুখখানা তৎক্ষণাৎ উজ্জ্বল হলো। ঝটপট জানালো। প্রশ্নই আসে না। ছাড়ুন, সকালে আমাকে অফিসে যেতে হবে। আবরাজ কিছু ভেবে সরে গেল। মেয়েটা কাত হয়ে মুখ অন্য দিক করে নিল। মেয়েটা এতক্ষণে বুঝে গিয়েছে আবরাজ নামক এই পুরুষটা এখানেই ঘুমাবে, এবং এতে তার কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এই না সে পুরুষটার সঙ্গ দিবে। আবরাজ বিছানা ছাড়ল, ফোন নিয়ে সোজা ব্যালকনিতে গেল। অন্ধকারে ফোনে জল জল করে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা তৃণা। আবরাজ কল রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে মিষ্টি স্বরে রমণী বলে উঠল। রাজ, আমার একা ভয় লাগছে রুমে। আবরাজ বুঝে মেয়েটার কণ্ঠস্বর ন্যাকামি। মনে মনে বিরক্ত সে, তবুও শান্ত স্বরে জানালো। ওয়েট, কিছু একটা ব্যবস্থা করছি আমি। আবরাজ দ্রুত কল কাটে, এরপর রুম থেকে বেরিয়ে এলো। আবরাজ রুম থেকে বেরোতেই ফিজা তাচ্ছিল্যের হাসে, তাচ্ছিল্যের সুরে বলে উঠল। আপনার ঘরের নারী নয়, পরনারী ভালো লাগে, এটা চরম সত্য। বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে বসে আছে তৃণা। আবরাজ নিশ্চয়ই তার রুমে থাকতে আসছে। বিদেশে একই বিল্ডিং এবং একই ফ্ল্যাটে থেকে যে কাজ হয়নি, সেই কাজ আজ বাংলাদেশের মাটিতে খান বাড়িতে হচ্ছে ভেবে আনন্দে আত্মহারা তৃণা। একটা শর্ট নাইটি পরে সে বিছানায় পা ছড়িয়ে বসে রইল। ঠান্ডা বেশ চারিদিকে। কাজের লোক সহ আবরাজ রুমে এসে তৃণার এই অবস্থা দেখে আবরাজের কোনো ভাবান্তর না হলেও সাথে আসা সার্ভেন্ট ঠিকই মনে মনে মেয়েটাকে জিন উপাধি দিল। তৃণা হঠাৎ মহিলা সার্ভেন্টটাকে দেখে একটু অপ্রস্তুত হলো। নাইটির উপরের ফিতাটা বেঁধে চুলগুলো সামনে দিয়ে নিয়ে এলো। এরপর আবরাজের সামনে গিয়ে দাঁড়াতেই আবরাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে রেগে জিজ্ঞাসা করলো। তুমি বেড শেয়ার করবে? তৃণা অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলে উঠল। অনেক বড় রুম, আর নির্জনও তোমাদের বাড়িটা। আবরাজ এবার এক পলক তৃণার দিকে তাকিয়ে এরপর সার্ভেন্ট মহিলাটার দিকে তাকিয়ে বলল। আন্টি, আপনি আজ তৃণার সাথে থাকুন। তৃণার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ জোড়া অটোমেটিক বড় বড় আকৃতি ধারণ করলো। আবরাজ মেয়েটার দিকে তাকে মুস্কি হেসে এরপর রুম হতে বেরিয়ে গেল। এদিকে তৃণার রাগে দুঃখে নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। কি ভেবেছিল আর কি হলো, সে তো ভয় পাচ্ছিল না, কিন্তু আবরাজকে পাওয়ার জন্য সে মিথ্যা বলে এভাবে ফেঁসে যেতে হবে কস্মিন কালেও সেটা মাথায় আসেনি। আচ্ছা, ফেঁসে গেল সে, নাকি আবরাজ ইচ্ছে করে এমনটা করে গেল? তৃণা সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারল না। মহিলার নাক ডাকার শব্দে বেচারি শেষ রাতে কমফোর্টার নিয়ে নিচে ঘুমিয়েছে। আবরাজ কক্ষে প্রবেশ করে আগে দৃষ্টি আটকালো বউয়ের গেঞ্জি সরে উন্মুক্ত হওয়া মসৃণ পেটে। মেয়েটা কামিজ চেঞ্জ করে প্লাজো আর গেঞ্জি পরে শুয়েছে। আবরাজের নিকট ডিম লাইটের আবছা আলোয় বউয়ের শরীরের
উন্মুক্ত স্থান বেশ চমৎকার দেখতে লাগছে। আবরাজ দরজা বন্ধ করে ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। এরপর কাত হয়ে শুয়ে গালে হাত ঠেকিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। চিকন ভ্রু, অধর জোড়াও চিকন, চোখের সাইজ ঘুমিয়ে আছে বিধায় ঠিক অনুভব করতে পারছে না। তবে চোখের পাপড়িগুলো বেশ লম্বা, ছোটখাটো সরু নাক, চুলগুলো একদম সিল্কি, কিছু ছোট ছোট চুল কপাল স্পর্শ করছে। মেয়েটা দেখতে কি কিছুটা বিদেশিদের মতো। হ্যাঁ, আবরাজ মেয়েটার ছোট থুতনিতে ঠোঁট ছোয়ালো আলগোছে। এরপর বিছানায় শুয়ে নিজেও কমফোর্টারের মধ্যে ঢুকে গেল। ফিজাও ঘুমের ঘোরে জড়িয়ে ধরতেই আবরাজ সুযোগ হাত ছাড়া করল না, একদম ঘনিষ্ঠ করে ধরে রইল নিজের সাথে। ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টানলো, বিড়বিড় করে আওড়ালো, সুগন্ধি ফুল। তোমার শরীর থেকে ফুলের সুবাস আসে, সুগন্ধি ফুল। সকাল সকাল এমন কথা শুনে ফিজার কাজের হাত থেমে গেল। পাশ ফিরে আর চোখে তাকিয়ে দেখলো আবরাজ ঘুম থেকে উঠে গিয়েছে আর বিছানায় বসে এই কথাখানি সেই বলছে। ফিজা ব্যাপারটা অগ্রাহ্য করলো। সকালে ঘুম ভেঙে সে আবরাজকে জড়িয়ে ধরা অবস্থায় পেয়েছে, যার জন্য সে এমন অস্বস্তিতে ভুগছে। বুঝতে পারছে না রাতে সেই জড়িয়ে ধরেছিল পুরুষটাকে নাকি আবরাজ নিজে তাকে জড়িয়ে ধরেছিল। যেহেতু ঘুম ভেঙে তার নজরে পড়েছিল তার ধরার দৃশ্য, তাই সে দোষটা নিজের উপরেই দিল। কিন্তু পরক্ষণেই পুরুষটার কথায় ধারণা বদলে গেল। তুমি কি তুলা খাও? শরীরও তো তুলার মতো এত সফট। ফিজা চমকালো, থতমত খেলো। তৎক্ষণাৎ হাতের কাজ ফেলে রণচণ্ডীর রূপ ধারণ করলো। তড়িৎ পুরুষটার সামনে এসে দাঁড়ালো। রাগের বহিঃপ্রকাশ ঘটালো মেয়েটা। দাঁত কিরমির করতে করতে বলে উঠল, বেহায়াপনার সীমা থাকা জরুরি, যেটা আপনি পার করে যাচ্ছেন। আবরাজ বিছানা ছাড়ে মেয়েটার একদম সম্মুখে দাঁড়ালো। ফিজা একটুকু নড়ল না। মেয়েটার সাহস আছে। আবরাজের ভালো লাগলো রমণীর রণচণ্ডীর রূপ। রাগের ফলে মেয়েটার গাল লাল হয়েছে কি? হ্যাঁ, কি দারুণ দেখতে লাগছে। আবরাজ মুস্কি হাসলো। এরপরই মুখখানা বেশ সিরিয়াস করে নিল। গম্ভীর স্বরে বলে উঠল, রাতে বউকে জড়িয়ে ধরে ঘুমালে জামাই জামাই ফিল আসে, নয়তো মনে হয় পাশে অন্য বেডি নিয়ে শুয়ে আছি। পাশে একটা টেবিলে নেল কাটার পড়ে আছে। ফিজা ঝড়ের বেগে সেটা হাতে তুলে নিল। চিকন ছুরিটা বের করে আবরাজের কবজিতে গেঁথে দিল। আবরাজ অবাক তো হয়েছে, সে তখনও তাকিয়ে আছে অপলক সামনে দাঁড়ানো রমণীর চোখের দিকে। ব্যথায় চিনচিন করতে থাকা হাতের দিকে তাকালো খানিকক্ষণ বাদে। ধবধবে ফর্সা চামড়া ভেদ করে রক্ত চুয়ে চুয়ে বেশ অনেকটা স্থান লাল হয়েছে। আবরাজ মেয়েটার ঠিক চোখের দিকে তাকালো। ফিজার অধর কাঁপছে, অথচ মেয়েটার চোখে একটুকু ভয়ের রেশ মাত্র নেই। মায়াবী মুখশ্রী বড্ড কঠিন দেখাচ্ছে। আবরাজ তাকিয়ে থাকা অবস্থায় ফিজার দৃষ্টি স্থির রেখে বলে উঠল, এটা ট্রেলার। পরবর্তীতে এসব করার আগে দ্বিতীয়বার ভাববেন অসভ্য পুরুষ আবরাজ খান। অসভ্য? বাট তোমার সাথে তো এখনো কিছু করিনি। আবরাজ বাঁকা হেসে বলে উঠল। ফিজার দৃষ্টিতে তখনও রাগ জ্বলজ্বল করছে। ঘাড়ের তীব্র থেকে তীব্র ব্যথায় চিনচিন করতেই মেয়েটার ছটফটানি শুরু হলো। ফিজার ছটফটানি আবরাজ নামক পুরুষটার একটুকু নিজের কাছে হেরফের হলো না। নিজের জিহ্বায় লবণাক্ত তরল পদার্থের আভাস বুঝতে পেরে ফিজাকে ছাড়ল। ফিজা ব্যথায় চোখ টলমল করে। দূরে সরে ঘাড়ে হাত ছোঁয়াতে হাতে তরল কিছুর স্পর্শ পেল। হাতটা চোখের সামনে ধরতেই লাল রক্তে চোখ পড়ল। আবরাজ তাকিয়ে তখন মেয়েটার দিকে, পরপরই বলে, এবার ঠিক আছে। ফিজা রাগে দুঃখে শুধু রাগী চোখে তাকিয়ে হনহনিয়ে কক্ষ ত্যাগ করলো। পিছন থেকে আবরাজ ফের আদেশ করলো, মাথায় ওড়না পেঁচিয়ে যাও। ফিজার পা থামে। গলায় ঝুলানো ওড়না মাথায় দিয়ে নেয়, নয়তো ঘাড়ের দাগটা যে কারোর নজরে আসবে। তখন দেখা যাবে আরও অস্বস্তিতে পড়তে হবে।
আবরাজ আলমারির উপর থেকে ফার্স্ট এড বক্স নামায়। আঘাতটা ফিজা বা হাতের কবজিতে করেনি। ডান হাতের ব্যান্ডেজ পেঁচিয়ে আবরাজ ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে গায়ে অফিসের পোশাক জড়ালো। গায়ে পারফিউম দিয়ে তৈরি হওয়া শেষ, হাতে ঘড়ি, ফিতা বাঁধতে বাঁধতে রুম থেকে বেরিয়ে এলো। হাঁটে পুরুষটা করিডোরে। এরই মধ্যে নিচে নাস্তার টেবিলের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, আই এম কামিং বেবি, আই এম নট লিভিং ইউ নাও। আবরাজ নাস্তার টেবিলে বসার পর থেকে সাব্বির বারবার আর চোখে আবরাজের হাতের শুভ্র ব্যান্ডেজের দিকে তাকাচ্ছে। আবরাজ ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেও সেটা বুঝতে পারছে। সাব্বির গলা পরিষ্কার করলো, স্যার এর হাত কিভাবে কাটলো? গতকাল তো ভালো ছিল। চিন্তায় বিস্ময়, চিন্তার স্বরে জিজ্ঞেস করলো, স্যার আপনার হাতে কি কিছু হয়েছে? সাব্বিরের প্রশ্নের দৃষ্টি সবার আবরাজের হাতের দিকে গেল। আবরাজ ফোন রাখে টেবিলে, আর চোখে একবার ফিজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ফিজার দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটা ভয় পাচ্ছে অল্প, হতে পারে, নয়তো চোখ মুখ এমন শুকনো কেন লাগছে? আবরাজের মেয়েটার এই রূপটাও ভীষণ ভালো লাগলো। এভাবে কোনো মেয়ে তাকে টানেনি যেভাবে এই রমণী আজ 3 বছর ধরে টানছে। আবরাজের ভাবনার মাঝেই ইলা বেগম অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো আব্বা, কিভাবে হলো এটা? আবরাজ মায়ের কথা অগ্রাহ্য করে সাব্বিরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলে উঠল, তো তোমার কি মনে হয় আমি শখ করে হাতে ব্যান্ডেজ পেঁচিয়েছি? সাব্বির দুই দিকে ফটাফট মাথা নাড়ে, বলে, না না স্যার, তা কেন হবে? আমি বলতে চাইছি এটা কিভাবে হলো স্যার? আবরাজ হাতের দিকে তাকিয়ে কোনো জবাব দিল না, শুধু বিড়বিড় করলো, সুগন্ধি ফুল, তুমি ভেবো না আমি তোমায় ছেড়ে দেব। ফর দ্যাট ইউ উইল সুরেলি রিসিভ এ গ্রেটার পানিশমেন্ট। এদিকে ফিজা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে।